আচ্ছা, তো প্রথমেই আমরা এই প্রিপোজিশনের বেসিক জিনিসগুলো, দুইটা প্রিপোজিশনের ক্লাস দুইটা, দ্যাট মিনস প্রথম ক্লাসে আজকে আমরা বেসিক প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো ইতিমধ্যে তোমরা জানো, বাট হয়তোবা তোমাদের কিছু কনফিউশন আছে, সেগুলো আজকে আমরা দেখব। দ্বিতীয় হচ্ছে আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে কমন মিস্টেকস ইন প্রিপোজিশন। আচ্ছা, এর মধ্যে আমরা সরাসরি ক্লাসেই শুরু করে দিই। দেখো প্রথমেই যে জিনিসটি দেয়া আছে, দেখো এটা দেখতেই পাচ্ছ তুমি অন। অনের ক্ষেত্রে অনের ব্যবহারটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। অনের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি আমি বলবো সেটা হচ্ছে অনের অনেকগুলো মিনিং থাকতে পারে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একটা ঘষা দিচ্ছি। এটা একটু মনে রাখবা যে অনটাকে আমি একটু ঘষে দিচ্ছি, মানে ঘষা দিচ্ছি। তার মানে হচ্ছে যেখানে টাচ করে থাকা যেটা বোঝাবে, দ্যাট মিনস অন বোঝাবে সারফেস বা তল, যেটাতে তুমি স্পর্শ করে আছো, সেটা ইংরেজিতে অন হয়ে যাবে আর কি। যেমন আমি এখন চেয়ারে বসে আছি, তোমরা হয়তো কেউ চেয়ারে, কেউ এক এক জায়গায় বসে আছো, যেটা সেটা তাহলে সারফেস বা তল বা সমান কোথাও বসে আছো, তাহলে সেটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে যেমন অন দ্য ফ্লোর হতে পারে, ঠিক আছে? অন দ্য ওয়াল হতে পারে। দেখো ওয়ালের সারফেসের সাথে একটা ক্যালেন্ডার হতে পারে, বা যেকোনো কিছুই আছে সেটা। এমনকি সিলিং এ যে ফ্যানটি, সেটাও কিন্তু অন। কারণ তুমি যখন বলবো অন দ্য সিলিং, তার মানে সিলিং এর সাথে এটা টাচ করে আছে বা স্পর্শ করে আছে, তাই নয় কি? আচ্ছা, তারপরে তুমি চেয়ারে বা অন দ্য চেয়ার। তবে একটা মনে রাখবে যে কিছু ব্যতিক্রম জিনিস আছে, সেগুলো হচ্ছে হাতলওয়ালা, মানে চেয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব না, আমরা ইন ব্যবহার করব। কেন? কারণ হচ্ছে ইন দ্য চেয়ার বুঝাবো, কারণ এটা ভিতরে ঢুকে যাবা, মানে দুই দিকে হাতল, তুমি বসলে ভিতরে ঢুকে যাবা। তবে এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে না, বাট তোমাদের বেসিকের জন্য জানতে হবে। তাহলে অন এর ক্ষেত্রে আমরা মনে রাখলাম যে কোনো সারফেস তল, সেটা ইংরেজিতে অন হয়ে যায়। তাহলে আমি টেবিলের উপর ল্যাপটপ আছে এখন আমার, তাহলে অন অন এটাও অন। ঠিক আছে? চেয়ারে বা বেঞ্চে বা একটা আমরা মোবাইল রেখেছি কোথায়, একটা টেবিলের উপরে, তাহলে অন দ্য টেবল, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল। তাহলে যেটা মানে তোমার সারফেস বা তল বুঝাবে, সেটা ইংরেজিতে আমরা অন ব্যবহার করব। তবে একটা বাড়তি লাইন তুমি একটু খাতায় লিখে রাখবে। সেটা কি? সহজ কথা আমি বলি। রাস্তার ধারে একটা লাইন মুখস্থ করবে, আরেকটা একটা, হ্যাঁ, ২ একটা লাইন তো লিখতে হবে। সব লেখার দরকার নেই। কিন্তু কিছু জিনিস তো অবশ্যই লিখতে হবে তোমাদের, নাহলে মনে থাকবে না। একটা হচ্ছে রাস্তার ধারে, এটা আমাদের কবি প্রিপোজিশন এর যে কবিতা সেখানে নাই। তোমাদের লেকচার শিটটা বের করো, দেখো ওখানে একটা কবিতা আছে। কবিতাটা আমি একটু পরে দিচ্ছি। দেখো আবার আমাদের এখানেও স্ক্রিনে দেখাবো। আ যে কবিতার লাইনটি ইয়েতে নাই, আমার কবিতার মধ্যে নাই। পরে লিখেছি, বাট এইজন্য এড করা হয়নি। আ যেটা আমরা পাচ্ছি দেখো। সেটা কি? যে রাস্তার ধারে, নদীর পাড়ে, সাগর তীরে, সীমানার উপরে অন ব্যবহার করো রে। আবারও বলছি দেখো। রাস্তার ধারে, নদীর পাড়ে, সাগর তীরে, সীমানার উপরে অন ব্যবহার করো রে। আবারও বলছি দেখো। রাস্তার ধারে, নদীর পাড়ে, সাগর তীরে, সীমানার উপরে অন ব্যবহার করো রে। তাহলে রাস্তার ধারে, নদীর পাড়ে, তাহলে রাস্তার দুই ধারের যে বাড়িগুলো, বিল্ডিং গুলো, মানুষ দাঁড়িয়ে থাকলে সেগুলো সব অন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা অনেক সময় বাংলায় কিন্তু এই কথাটা বলি আমরা। বাংলায় যদি বলি তোমার বাসা কোথায়? তুমি হয়তো বলছো যে আমার এই যে চট্টশির রোডে থাকি আমি, জাকির হোসেন রোডে থাকি। তাহলে তোমার বাড়ি বলে যে না স্যার, ভিতরে যেতে হবে না, আমার বাড়িটা একদম রাস্তার উপরেই। রাস্তার উপরে মানে কি, রাস্তার মাঝখানে যদি হয় তাহলে গাড়ি যাবে কিভাবে? তাহলে আসলে রাস্তা দ্বারা রাস্তার উপরে বোঝাতে তুমি যেটা বোঝাচ্ছ, সেটা হচ্ছে রাস্তার পাশে। সেটাকে ইংলিশে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। তাহলে লাইনটা কি দেখো, রাস্তার ধারে, নদীর পাড়ে, নদীর দুই পাড়ে আর কি। রাস্তার ধারে, নদীর পাড়ে, সাগর তীরে, দুই তীরে, সীমানার উপরে যদি হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে ইংরেজিতে অন ব্যবহার করতে হবে। তাহলে এই লাইনটা শুধু বাড়তি লিখতে হবে, বাকিগুলো না লিখলেও চলবে। তাহলে রাস্তার ধারে। তবে এখানে একটা কথা মনে রাখবে যে তোমরা যারা আমেরিগো পড়েছো, ইন্টারমিডিয়েট প্যাসেজ যেটা আমেরিগো পড়েছো, সেখানে দেখবা যে আমেরিগোতে কি ছিল। আমেরিকাতে দেখবা প্রথমে ছিল অন দ্য স্ট্রিট, কিন্তু প্যাসেজের কোন একটা লাইনে যা দেখবা ইন দ্য স্ট্রিটও আছে। তাহলে এর মানে কি? অন দ্য স্ট্রিট হচ্ছে সারফেস, যেটা তল বুঝাবে। আর অন দ্য ইন দ্য স্ট্রিট হচ্ছে রাস্তার মাঝখানে, মানে যেটা এরিয়া বুঝাবে, এরিয়া। এই রাস্তার মাঝখানে দৌড়াদৌড়ি করছো কেন? তাহলে সেটা আমি কি সারফেস কে ইন্ডিকেট করছি না, আমি এরিয়া কে ইন্ডিকেট করছি। তখন আমি ইংলিশে ইন ব্যবহার করব। তাহলে একই জিনিস দেখো, আমি যদি বলি ইন দ্য রুম, অন দ্য ফ্লোর, তাহলে দ্যাটস দ্য ডিফারেন্স। অন দ্য ফ্লোর মানে হচ্ছে কি, যেটা তল, যেটা তলকে ইন্ডিকেট করছো তুমি, সারফেস কে ইন্ডিকেট করছো। কিন্তু ইন দ্য রুম,
তুমি এরিয়াকে ইন্ডিকেট করছো। সো একটাতে এই জন্য ইন হয়ে যাচ্ছে এবং আরেকটাতে এই জন্য অন হয়ে যাচ্ছে। তাহলে ওই মৌলিক জিনিসটাগুলো বুঝতে হবে। ইন দ্য রোড যদি বলি তাহলে রাস্তার মাঝে এটা এরিয়া বুঝাবে, কিন্তু যখন আমি অন দ্য রোড বলবো তখন এটা সারফেস বুঝাবে। এমনিতেই যে কোনো রাস্তার দুই ধারগুলোতে সবসময় অন হয়ে যায়, কারণ ইন খুবই রেয়ার টাইমে এই জন্য ব্যবহৃত হয়। তাহলে আশা করি অন নিয়ে বুঝতে পেরেছো। তাহলে রাস্তার ধারে, নদীর পাড়ে, সাগর তীরে, সীমানার উপরে অন ব্যবহার করো রে। ঠিক আছে? তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা আসি দেখো। তাহলে অনের আশা করি কনফিউশন থাকবে না। অনের আরো ব্যবহার আছে। আমরা একটু পরে যখন কবিতায় যাব তখন আমি বিস্তারিত জিনিসগুলো দেখাবো। যে যাই হোক, আমরা এখন এই জিনিসটি বুঝতে পারলাম যে অন হচ্ছে সারফেস বা তল বোঝাতে, যেটা ঘষা দিয়েছি আমি, এটা অন হয়ে যায়। কিন্তু যদি না হয় তাহলে সেটা কি হয়ে যায়? যদি স্পর্শ করে না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে অ্যাবাভ। আবারও বলছি দেখো, যেটা স্পর্শ করে নাই সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা অ্যাবাভ। তাহলে স্পর্শ করে নাই সেক্ষেত্রে এই যে দেখো এখানে আমি যদি ফোঁটা ফোঁটা ব্যবহার করি, দেখো এই যেটা উপরে, ঠিক আছে? স্পর্শ করে নাই তাহলে সেটা হচ্ছে অ্যাবাভ। স্পর্শ করে কোনো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করব। এটা একটা মৌলিক বিষয়, এটা মনে রাখবে। ঠিক আছে? আর আরেকটা কথা এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে, আমি একটু দাঁড়াও, এটা একটু সরিয়ে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, তাহলে এইটুকু বুঝতে পেরেছো যে অ্যাবাভ হচ্ছে স্পর্শ না করে। যেমন ফ্যানটি আমার মাথার উপরে ঘুরছে, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। ফ্যান নিশ্চিত আমার মাথার সাথে লেগে নাই, স্পর্শ করে নাই, তাহলে আমার মাথার উপরে ঘুরছে, তাহলে অ্যাবাভ, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ মাই হেড। আচ্ছা, আর এখানে যেটা আরেকটা কথা মনে রাখবে সেটা হচ্ছে, যখন উপর দিয়ে কোনো কিছু গতিশীল বুঝাবে, যখন উপর দিয়ে যদি কোনো কিছু গতিশীল বুঝাও তাহলে সেক্ষেত্রে তুমি ব্যবহার করবা কোনটা দেখো? ওভার। তাহলে সেক্ষেত্রে ওভার ব্যবহার করবা যদি উপর দিয়ে গতিশীলতা বুঝাও। অ্যাবাভ হচ্ছে স্পর্শ না করে, উপরে বাট স্পর্শ করা নেই। ঠিক আছে? উপরে বা স্পর্শ করা নেই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এটা তাহলে অ্যাবাভ ব্যবহার করবো। আবারও বলছি, উপরে কিন্তু স্পর্শ করা নেই, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করবো আর কি। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা। আর উপর দিয়ে যখন যেটা গতিশীলতা বুঝাবে, উপর দিয়ে যেটা গতিশীলতা বুঝাতে, সেটা কি হয়ে যাবে তাহলে ইংরেজিতে? ওভার হয়ে যাবে। সেটা ইংরেজিতে কি হবে? ওভার হবে। তাহলে এই যে মৌলিক ব্যবহারগুলো, তাহলে আমরা এই বিষয়টি অন্তত শিখতে পারছি। তাহলে উপর দিয়ে গতিশীলতা যদি বুঝায়, উপর দিয়ে যদি গতিশীলতা বোঝায় তাহলে ওভার দিব। আর যদি স্পর্শ না করে উপরে বুঝায়, হায়ার দেন বুঝায়, হায়ার দেন, তাহলে সেক্ষেত্রে অ্যাবাভ ব্যবহার করব। তবে মানে হায়ার দেন বুঝাতে ওভার হতে পারে একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি কোনো কিছু কাভার করে থাকে। কাভার করা থাকে মানে কি? মনে করো যে এখানে একটা বাচ্চা ঘুমিয়ে আছে। মনে করো একটা বাচ্চা বা কেউ একজন ঘুমিয়ে আছে। তুমি তার উপরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিলা বা একটা চাদর বা দিয়ে দিলা, যেটা পুরোটা তাকে কাভার করে নিল। যেটা পুরোটা তাকে কাভার করে নিল, সেই ক্ষেত্রে তুমি ওভার ব্যবহার করতে পারবা। তার মানে তোমার উপরে লেপ দিয়ে দিলাম, আমি যদি লেপ দিয়ে দিই বা কাঁথা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওভার হয়ে যাবে। তাহলে যদি স্পর্শ করে কাউকে তুমি কাভার করে ফেলো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আবার ওভার ব্যবহার করতে হবে। এটা একটু মনে রাখবা। ঠিক আছে? তাহলে অর্থাৎ যেমন আমরা সাঁতার ক্ষেত্রে বলতে পারি, অ্যাবাভ যদি বুঝাও তাহলে হায়ার দেন বুঝাবে। আর যদি তুমি মনে রাখো যে আমার পুরো বডিটা কভার করেছে, তাহলে সেক্ষেত্রে তুমি ওভার ব্যবহার করতে পারবে। ঠিক আছে? এটা তাহলে বাড়তি একটা জিনিস শিখে নিলে এখানে, যে যদি কভার করা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা স্পর্শ করা থাকলে অন, স্পর্শ না করা থাকলে অ্যাবাভ, উপর দিয়ে গতিশীলতা বোঝাতে। যেমন দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার চিটাগং। তাহলে প্লেন ইজ ফ্লাইং ওভার চিটাগং। চিটাগং এর উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। তাহলে এখানে প্লেনটা গতিশীল, উপর দিয়ে যাচ্ছে। তাহলে এটা ওভার। আমরা গ্রামে যারা মানুষ হয়েছি, আমরা প্রচুর দৌড়ঝাঁপ করি। তাই না? লাফ দিয়ে কোথাও পার হয়ে যাচ্ছে। একটা দেয়াল সামনে, ছোট্ট একটা দেয়াল, লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরে যে ২ জন ২ পাশে বসে মানে সামনাসামনি বসে হাতের পর হাত রাখতাম। এই খেলাটা খেলেছো কিনা আমি জানি না। হাতের পরে হাত রেখে উপর দিয়ে লাফ দিতাম আমরা। বাকিরা লাফ দিতাম। আরেক হাত দিত আবার লাফ দিতাম এরকম। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ওভার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে উপর দিয়ে এটা কি হয়ে যাবে? ওভার। আই ডোন্ট নো যে এটার নামটা তোমরা জানো কিনা। ঠিক আছে? একেক জায়গায় একেকটা নাম। তাহলে উপর দিয়ে যদি গতিশীলতা বোঝায় তাহলে সেক্ষেত্রে ওভার হয়ে যায়। তাই না? আমরা গ্রামে ওটা লাফ দিই উপর দিয়ে আরকি। অনেকেই খেলেছো। যারা গ্রাম থেকে এসেছি তারা আমরা জানি সবাই এই খেলাগুলো কমন আরকি। তাহলে উপর দিয়ে বরফ পানি, হ্যাঁ, বরফ পানি এটা আছে। আরো অনেক নাম আছে, তাই না? অনেক জায়গায় অনেক নাম। তাহলে উপর দিয়ে যেটা গতিশীলতা বুঝায়, উপর দিয়ে যদি গতিশীলতা বুঝায় তাহলে ডেফিনিটলি তোমাকে যে বিষয়টি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ওভার।
ঠিক আছে, তাহলে ওভার ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দেয়াল টপকিয়ে লাফ দিয়ে ওই পাশে গেলাম, সেটা ওভার হয়ে যাবে। হাই জাম্প খেলেছি, তাই না? গ্রামে আমরা হাই জাম্প, দুইটা দড়ি ধরতাম, উপর দিয়ে লাফ। আমি নিজেও পুরস্কার পেয়েছি স্কুল জীবনে, হাই স্কুল জীবনে পুরস্কার পেয়েছি হাই জাম্পে আর কি। ঠিক আছে, তাই একটা দড়ি ধরে রাখতো, আমরা উপর দিয়ে লাফ দিতাম, দড়িটা আস্তে আস্তে উপর দিকে নিত, আমরা লাফ দিতাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটাও আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। তাহলে উপর দিয়ে যদি গতিশীলতা বোঝাই, সেক্ষেত্রে ওভার হবে। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, দেন এরপর হচ্ছে দেখো পরন্ত অবস্থায় এটা অন টু হয়ে যায়, দেখো। অর্থাৎ সংযোগটা যেখানে ঘটতে যাচ্ছে তার আগে অন টু। একটু খেয়াল করো এই জায়গাটা আমি কিভাবে চিত্রায়িত করছি, একটু খেয়াল করে দেখো। তাহলে উপর থেকে যখন এটা স্পর্শটা পড়তে যাচ্ছে, যেখানে গিয়ে তার সংযোগটা ঘটবে, তার আগে ইংলিশে অন টু, তার আগে ইংলিশে অন টু। আমি সহজ কথা বলি, তুমি খাট থেকে জীবনে অনেকবার পড়ে গিয়েছো, তুমি আমি ছোটবেলায় অনেকবার পড়ে গেছি, বড় হয়েও পড়েছি। তাহলে অন টু দ্য ফ্লোর, ঠিক আছে, অন টু দ্য ফ্লোর। তাহলে কোথাও পড়ে গেল, আবার তুমি লাফ দিয়ে হি জাম্পড অন টু দ্য ফ্লোর, আবার জাম্পড অন টু দ্য বেডও হতে পারে। এখন বড় হয়ে গেছো, লাফ দিয়ে বিছানায় উঠছো, তাহলে অন টু। যেখানে গিয়ে তোমার সংযোগটা ঘটবে, আম গাছে উঠেছো, আমি পড়ে গিয়েছি। আমার মনে আছে যে যখন 3 তে পড়ি, 2 বা 3 তে পড়ি, আম পাড়ার জন্য আম গাছে উঠেছি, ডাল ভেঙে নিচে গেলাম পড়ে। ঠিক আছে, ভাগ্য ভালো, হাতে ব্যথা পাইছি কিন্তু হাত ভেঙে যায়নি। তো এই যে উপর থেকে আমি পড়ে গেলাম অন টু দা গ্রাউন্ড, তাহলে এটা হচ্ছে অন টু। কারণ আমার সংযোগটা উপর থেকে বিচ্ছিন্ন হয়ে এসে সংযোগটা ঘটবে কোথায়? গ্রাউন্ডে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন টু ব্যবহার করব। আশা করি এটাও তুমি ভালো করে বুঝতে পেরেছো। তাহলে অন টু, তুমি এখন মনে করো চেয়ার থেকে পড়ে গেলা, এরকম হাত থেকে কোনো কিছু পড়ে গেল, অন টু দ্য ফ্লোর, অন টু দ্য ফ্লোর। ঠিক আছে, তাহলে যেখানে গিয়ে সংযোগটা ঘটবে। তবে তুমি যদি ভিতরে ঢুকে যাও, তাহলে আর অন টু দেওয়া যাবে না, তখন কিন্তু আবার সেটা কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে, এটা মনে রাখবা। এই যে যদি বাইরে থেকে ভিতর দিকে ঢুকে পড়ো যদি, তাহলে সেটা আবার ইনটু হয়ে যাবে। যেমন পানিতে লাফ দিলে, বলো তো পানিতে লাফ দিলে কি তুমি ভিতরে ঢুকে যাবে না? বলো, পুকুর বা অন্য কিছুতে লাফ দিলে তুমি কি ভিতরে ঢুকে যাবে না? বলো তো। তাহলে সেক্ষেত্রে কোনটা ব্যবহার করবা বলো, সেক্ষেত্রে কোনটা ব্যবহার করবা বলো? হ্যাঁ, তাহলে ইনটু হয়ে যাবে। হ্যাঁ, ইনটু হয়ে যাবে। তাহলে যদি কর্ণফুলী নদী থেকে লাফ দাও নিচে, কি হয়ে যাবে? ব্রিজ থেকে লাফ দিলা, কি হবে? ঠিক আছে, তাহলে পানিতে লাফ দিয়ে ট্রাই করতে পারো, প্র্যাকটিস করতে পারো। স্যার ইনটু শিখাইছে, যারা সাঁতার জানো না তারা ট্রাই করতে পারো। ঠিক আছে, ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যখন পানির ভিতরে ঢুকে যাবা, তখন চিন্তা করবা যে এই প্রিপোজিশনের ব্যবহারটা শিখে গেছি, ইনটু আর জীবনেও আমি ভুলবো না আর কি। ঠিক আছে, আশা করি গ্রামে আছো তারাও প্র্যাকটিস করতে পারো। তাহলে প্রিপোজিশনে শিখে যাবা, সেই সাথে পানিও তোমার ভিতরে ঢুকতে থাকবে, গলা দিয়ে পানিও ঢুকতে থাকবে, সেটাও ইনটু হবে। পানি পেটের মধ্যে যাবে, সেটাও ইনটু হবে। ওটাও ইনটু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওটা ইনটু, ঠিক আছে, কিন্তু কবরের কিন্তু ভিতরে ঢোকানো অবস্থায় ইনটু, কিন্তু এরপরে শোয়া দিবে যখন, তখন কি হবে? তখন কিন্তু আবার কি হয়ে যাবে? অন টু। ঠিক আছে, বা অন, শোয়ানোর পরে কি হয়ে যাবে? অন। ধরে নাও তুমি 6 তলা থেকে লাফ দিলা, তুমি 6 তলা থেকে যখন লাফ দিবা, তখন সেটা অন টু। কিন্তু এরপরে কি হবে? ইউর ডেড বডি ইজ অন দ্য গ্রাউন্ড। 6 তলা বিল্ডিং থেকে লাফ দিলা, তাহলে হি জাম্পড অনটু দা গ্রাউন্ড। ঠিক আছে,
ওই যে অফ দ্য রুফ, ছাদ থেকে লাফ দিলা, এরপরে ইওর ডেড বডি উইল বি অন দ্য গ্রাউন্ড, নাকি ইওর ডেড বডি উইল বি অন দ্য গ্রাউন্ড, ইওর ডেড বডি উইল বি অন দ্য গ্রাউন্ড। অবশ্যই আসবে, কাজে আসবে না? বলবো যে আমি প্রিপোজিশন শিখতে শিখতে জীবন দিয়ে দিলাম, তবুও প্রিপোজিশন শিখতে পারিলাম না, ঠিক আছে? হ্যাঁ, জীবন দিয়ে হলেও প্রিপোজিশন শিখবা, জীবন দিয়ে হলেও প্রিপোজিশন শিখবে। আচ্ছা, তারপরে দেখো, না ওর মধ্যে সবই আছে, আগে ওটা পারো কিনা পড়তে, ওটা যদি শেষ হয় তাহলে অন্য কিছু আছে, বুঝলাম? ওকে, যাদের যদি ভোকাবুলারি শেষ হয়ে যায় তাহলে পরের 500টা পড়া শুরু করে দাও। তানিশা, যাদের ভোকাবুলারি বইটা শেষ তারা যদি শেষ হয়ে থাকে তাহলে পরের 500টা, 1000-এর পরে আরো 500 আছে, এটা পড়া শুরু করে দাও। এরপরে দেখবা যে আরো 500 আছে, যদি সম্ভব হয় ওটা পড়বা, আগে বইটা শেষ করতে পারো, যে কোনো একটা শেষ করো। এখানে সবকিছুই আছে, মোটামুটি সবই দেয়া আছে, বাকিটা তো আল্লাহর ইচ্ছা, কমন পাওয়ার বিষয়টা হচ্ছে আল্লাহর ইচ্ছা। 6 নাম্বার লেকচারে যা হয় 250 থেকে 300 হবে, তাহলে আজকে তো 7, আগামী দিন 301 থেকে হবে, সিরিয়ালি তো হচ্ছে, সিরিয়ালি তো হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসো, উপর দিয়ে তাহলে গতিশীলতা বুঝাতে ওভার, এটা বুঝতেই পেরেছো, তাহলে তাহলে সহজ বিষয় এটা। এরপরে দেখো অন টুটা বুঝতে পেরেছো, আর যেখান থেকে বিচ্ছিন্ন হবে সেটা হবে অফ। মনে রাখবে, যেখান থেকে তুমি বিচ্ছিন্ন হবে সেটা হবে অফ, আর যেখানে গিয়ে সংযোগটা ঘটবে সেটা হচ্ছে অন টু। তাহলে যেখান থেকে বিচ্ছিন্ন হবে, ধরে নাও তুমি খাট থেকে পড়ে গেলা, তাহলে অফ দ্য বেড হবে, অন টু দ্য ফ্লোর হবে। আর যখন তুমি খাট থেকে লাফ দিয়ে বেঞ্চে বিছানায় উঠবা, তখন হচ্ছে অফ দ্য ফ্লোর অন টু দ্য বেড। ঠিক আছে, যেখান থেকে তাহলে তুমি বিচ্ছিন্ন হবে, যেমন আমি আম গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তাহলে অফ দ্য ট্রি অন টু দ্য গ্রাউন্ড। ঠিক আছে, অফ দ্য ট্রি অন টু দ্য গ্রাউন্ড। এখন যেটা বলি আমি, ঠিক আছে, তাহলে আমি গাছ থেকে পড়ে গেলাম অফ দ্য ট্রি, আর যেখানে গিয়ে সংযোগটা ঘটলো সেটা অন টু, সেটা হয়ে যাবে অন টু। ওকে। আচ্ছা, তাহলে বাইরে থেকে ভিতর দিকে ইনটু, আর যদি আম, ভিতর থেকে বাইরে হয় তাহলে আউট অফ, ভিতর থেকে বাইরে হচ্ছে আউট অফ। ঠিক আছে, ভিতর থেকে বাইরে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই টেক্সট বই পড়তে হবে, এটা হচ্ছে অর্থাৎ টেক্সট বই তোমরা তো একবার তো পড়েছো, যারা পড়েছো তাদের জন্য ভালো, এরপর আবার টেক্সট বইও পড়াবো, সমস্যা নেই। এগুলো, এই লেকচারগুলো শেষ হয়ে গেলে আমরা টেক্সট বইয়ের রিভিউ নিব আর কি, হ্যাঁ। টেক্সট বই থেকে টেক্সট বই যেহেতু একবার তোমরা পড়েছো, এই জন্য ওটার সেকেন্ড টাইম ইতে নেই, বাট ওটার উপর পরীক্ষা নিব, টেক্সট বইয়ের উপরে তোমাদের অনেকগুলো পরীক্ষা আছে। তাহলে দেখো, বাইরে থেকে ভিতর দিকে হচ্ছে ইনটু, আর ভিতর থেকে বাহিরের দিকে হচ্ছে আউট অফ। যেমন আমি রুম থেকে যখন বের হয়ে যাব তাহলে এটা হবে আউট অফ, আর যখন আমি রুমে ঢুকবো তখন সেটা হয়ে যাবে ইনটু। তাহলে বাইরে থেকে ভিতরে ঢোকা দ্যাট ইজ ইনটু, আর ভিতর থেকে বাইরে যদি যাও তাহলে সেটা হয়ে যাবে আউট অফ। আবারও বলছি দেখো, তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকলে সেটা হয়ে যাবে ইনটু, আর যখন ভিতর থেকে বাইরে যাব সেটা হয়ে যাবে আউট অফ। তাহলে তুমি পানিতে যখন লাফ দিলা তখন ইনটু, আবার পানি থেকে সাঁতরিয়ে তুমি উপরে উঠে গেলা, আসলা মনে করো সুইমিং পুল থেকে, তাহলে সেটা হবে আউট অফ।
তাহলে বাইরে থেকে ভিতর দিকে যাওয়া দ্যাট ইজ ইনটু, আর ভিতর থেকে বাইরে যখন যাবা তখন সেটা হয়ে যাবে আউট অফ আর কি, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে যাও তাহলে সেক্ষেত্রে টু বা টুয়ার্ডস ব্যবহার করতে হয়, মনে রাখবা। তবে গন্তব্যটা যদি তোমার কাছে ফিক্স থাকে, আগে থেকে নির্দিষ্ট থাকে, ধরে নাও এটা তোমার গন্তব্য, এই জায়গাটা তোমার গন্তব্য, তাহলে গন্তব্যটা যদি তোমার যদি ফিক্সড থাকে তাহলে টু ব্যবহার করবা। গন্তব্যটা যদি ফিক্সড থাকে, যেমন সকালে ঘুম থেকে উঠে তুমি প্রস্তুতি নিচ্ছ, স্কুলে যাবা, কলেজে যাবা, অফিসে যাবা, দ্যাট ইজ টু। কারণ এই গন্তব্যটা তোমার নির্দিষ্ট, তুমি যেদিক দিয়ে যাও না কেন তোমার টার্গেট থাকবে ওই লক্ষ্যে পৌঁছানো, সো দ্যাট ইজ টু। কিন্তু শুধু যদি সামনের দিকে গতিটাকে ইন্ডিকেট করা হয় তাহলে সেক্ষেত্রে তুমি টুয়ার্ডস ব্যবহার করবা। ধরে না সাগর পাড়ে দাঁড়িয়ে আছো, একটা প্লেন সাগরের দিকে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু জানো না তার গন্তব্যটা কোথায়, তুমি বলছো দ্য প্লেন ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য সি, দ্য প্লেন ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য সি, সাগরের দিকে যাচ্ছে, প্লেনটি সাগরের দিকে যাচ্ছে, তার মানে তার গন্তব্যটা আমি কিন্তু জানি না, জাস্ট দিক বুঝাবে। তো অনেক সময় আমরা রাস্তায় হাঁটি, বিকেল বেলা হাঁটছি, কোথায় যাবা, এই একটু কলেজের এদিকে যাচ্ছি, এই হাসপাতালের এদিকে যাচ্ছি, তার মানে এটা তোমার নির্দিষ্ট গন্তব্য নয়, তুমি এই মুহূর্তে হাসপাতালে কাউকে দেখতে যাচ্ছ না, হয়তো ওই বিল্ডিং এর দিকে যাচ্ছ, ওই প্রতিষ্ঠানের দিকে যাচ্ছ। হ্যাঁ, লোকটা আমার দিকে, পাখিটা মনে হয় আমার দিকে উড়ে আসছে, দ্য বার্ড ইজ ফ্লাইং টুয়ার্ডস মি, পরে দেখলাম মাথার উপর দিয়ে উড়ে গেছে, আসলে আমার কি লক্ষ্য না। তাহলে যেটা তোমাকে মনে হবে যেন কোনো দিক বুঝাচ্ছে কোনো একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে, তাহলে তোমাকে অবশ্যই বাজারে গেলেও টু হয়ে যাবে, সমস্যা। বাজারটা যদি তুমি মানে তোমার আজকে যদি লক্ষ্য থাকে যে বাজার থেকে তুমি কিছু কিনবা, এই জন্য বাজারে যাচ্ছ, তাহলে টু হবে। আর হ্যাঁ, বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছ, আবার ওদিক থেকে হেঁটে আসবা, বাট তোমার গন্তব্যটা বাজার নয়, সেক্ষেত্রে টুয়ার্ডস হবে। টুয়ার্ডস হচ্ছে, আমি বলেছি, অনির্দিষ্ট গন্তব্য। অনির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে তোমরা এটা টুয়ার্ডস ব্যবহার করবা, এটা মনে রাখবে। তাহলে অনির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে আমরা টুয়ার্ডসটা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা গেল। দেন তাহলে এই কয়টা প্রিপোজিশনের মোটামুটি একটা কমন কনফিউশনটা আশা করি থাকবে না। তবুও আমরা একটু কবিতার দিকে যাব, একটু প্রিপোজিশনের কবিতাটা একটু দেখো, এটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। প্রিপোজিশনের কবিতাটি ইতিমধ্যে তোমরা অনেকবার দেখেছো, অনেক জায়গায় দেখেছো। তাহলে এবার এটা মুখস্থ করার দরকার নেই, নো নিড টু মেমোরাইজ। অনেকে আছে যে কবিতাটা সারাদিন সে চিন্তা করে, সে মুখস্থ করবে, আসলে মুখস্থটা এতটা জরুরি না। মূল কথা হচ্ছে, তাহলে মূল বিষয়টা কি এটা একটু খেয়াল করতে হবে তোমার। তাহলে শহর ও নগর, প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। শহর ও নগর, প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শহর থেকে উপর দিকে যত স্থান আছে সবগুলোর ক্ষেত্রে তোমার ইন ব্যবহার করতে হবে। চিটং এর আগে ইন, ঢাকার আগে ইন, বাংলাদেশের আগে ইন, তারপরে হচ্ছে তোমার পৃথিবীর আগে ইন। মূল কথা হচ্ছে শহর, নগর, প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। তার মানে আরেকটা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে মনে রাখতে হবে, সপ্তাহ থেকে উপর দিকে যত সময় আছে সব ইন হয়ে যাবে। তাহলে ইন দিস উইক, ইন মার্চ, ইন এপ্রিল, ইন উইন্টার, মুখস্থ করার দরকার নেই, জাস্ট ব্রেনে ই করে নাও, ঠিক আছে? প্রভিন্স সমস্যা নেই, প্রদেশ সব ইন হয়ে যাবে, ওগুলো সব ইন হয়ে যাবে। তাহলে শহর, নগর, প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। অবধি মানে আজ পর্যন্ত। তাহলে in 1995, in 1993, in winter, in spring, in that era, in the 21st century, এগুলো সবগুলো ক্ষেত্রে ইন হয়ে যাবে, এগুলো সবগুলো ক্ষেত্রে ইন হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম দেখো, শহর, নগর, প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত। চারটা ব্যতিক্রম আছে, এটা একটু মনে রাখবে, চারটা ব্যতিক্রম আছে এখানে, এটা একটা আমরা মনে রাখবো।
প্রভাত, DAWN, প্রভাত। যদি আসলে এটা প্রভাত না, এটা ভোর। মানে আমি কবিতার ছন্দ মিলাতে গিয়ে আমি প্রভাত কথাটা ব্যবহার করেছি। আসলে প্রভাত মানে কিন্তু মর্নিং। আসলে এই জায়গায় মূল শব্দ এই প্রভাত অর্থ আসলে আমি বুঝাতে চেয়েছি হচ্ছে সকালের যে লাল আভাটা ওঠে ভোর, যেটা ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠোরে, তোমরা কবিতাটি পড়েছো ঠিক ওখানে। বাট কবিতার ছন্দ মিলাতে গিয়ে আমি এখানে প্রভাত শব্দটি ব্যবহার করেছি। তাহলে অ্যাট ডন, দুপুর হচ্ছে অ্যাট নুন, তারপরে হচ্ছে গোধূলি হচ্ছে অ্যাট ডাস্ক, ঠিক আছে, রাত হচ্ছে অ্যাট নাইট। রাত হচ্ছে এই চারটা আলাদাভাবে ব্যতিক্রম পড়ে ফেলতে হবে। এই চারটা আলাদাভাবে ব্যতিক্রম। তাহলে প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত। তাহলে প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত। তাহলে এখানে তোমাকে মুখস্থ করার কোনো দরকার নেই। তোমার এই জিনিসটাকে তোমার আলাদাভাবে মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নাই। জাস্ট কি করবা, চিন্তা করো যে এই চারটা আলাদা, এই চারটা ডিফারেন্ট অন্যগুলোর চাইতে। তাহলে আমরা চারটা শব্দ মনে রাখবো, প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাট বসিয়ে করবে বাজিমাত। ওই রাত বাজিমাত ওই ছন্দ মেলানোর জন্যই করেছি, এই আর কিছু না। এরপর দেখো সময়ের আগে অ্যাড বসে। 8টা, 9টা, 10টা, ক্লক টাইম, যেটা সময়ের আগে 8টা, 9টা, 10টা, মর্নিং এর আগে আসবে। কবিতাটি পড়ো, উত্তর পেয়ে যাবা। মেহেদি আগে কবি মানে ক্লাসটা করো, উত্তর পেয়ে যাবা। তারপরে দেখো সময়ের আগে অ্যাড বসে, তাহলে 8টা, 9টা, 10টা, ক্লক টাইম। ক্লক টাইম এটা মনে রাখবা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তাহলে ক্লক টাইমের আগে অ্যাড হয়। আর দিনের আগে অন। দিনের ক্ষেত্রে আমি তোমাদেরকে আলাদাভাবে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে ডিডি। ডিডি, ডিডি মানে ডি মানে ডেট, ডি মানে টাইম, এটা মনে রাখবা। তাহলে ডিডি কে ব্যাখ্যা করলে কি হবে, ডেট এন্ড ডে, ডেট এন্ড ডে, এগুলোর ক্ষেত্রে অন হয়ে যায়। তাহলে ডেট এন্ড ডে, তাহলে অন প্লাস ডেট এন্ড ডে, ডিডি, ঠিক আছে, ডেট এন্ড ডে, ডিডি। তাহলে প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করবে বাজিমাত। সময়ের আগে অ্যাড বসে, একদিন হলে দিনের আগে অন, একটা দিন হতে হবে, একটা দিন হতে হবে, তাহলে অ্যাড হয়ে যাবে, তোমার অন হবে। তাহলে সময়ের আগে অ্যাড, তাহলে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এগুলো অ্যাড, ক্লক টাইম অ্যাড হয়ে যাবে। কিন্তু একটা দিন যদি বুঝায় তাহলে সেটা অন হয়ে যাবে। আচ্ছা, সময়ের আগে অ্যাড বসে, দিনের আগে অন, দিনের অংশ ভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। এই জন্য মেহেদির উত্তরটা পেয়ে যাও, দেখো দিনের অংশ, শুধু দিনের পার্ট, রাত না, দিনের অংশকে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার না করে, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন, ঠিক আছে, এভাবে ইন দ্য ইভিনিং, সবগুলো ক্ষেত্রে ইন ব্যবহার করতে পারবে। তাহলে খেয়াল করে দেখো, দিনের অংশভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। তাহলে শহর, নগর, প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করবে বাজিমাত। সময়ের আগে অ্যাট বসে, দিনের আগে অন, দিনের অংশ ভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। তাহলে তাহলে তারিখের আগে কি হবে, তাহলে দেখো তারিখের আগে অন হয়ে যাবে। যে কোনো একটা তারিখ বুঝালে সেক্ষেত্রে ইংরেজি ভাষা আমরা কি ব্যবহার করব, দেখো অন ব্যবহার করবো আর কি, ঠিক আছে। তখন আমরা ইংরেজি ভাষায় অন ব্যবহার করব। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এতটুকু কারো কোনো কনফিউশন আছে বলো তো, এই যতটুকু পড়ালাম, তারপরে আরো আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে যাচ্ছি আমরা, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু দেখো।
ওকে, তাহলে এবার আসো যে পরের যে পয়েন্টটা একটু আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে দেখো ফেস্টিভ্যাল অ্যাট, এইটা একটু আবার তোমার একটু বোঝার বিষয় আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। ফেস্টিভ্যাল অ্যাট, ফেস্টিভ্যাল বলতে আমরা কি বুঝি এটা একটু খেয়াল করো। ফেস্টিভ্যাল অ্যাট যদি ঈদের ঈদের সময় বলো তাহলে বলবা ইংলিশে অ্যাট ঈদ, ঈদ। কিন্তু ঈদের দিন যদি বলি তাহলে ইংলিশে বলতে হবে অন ঈদ ডে। এক একটা দিন যখন হবে তখন তোমাকে অন ব্যবহার করতে হবে। কিন্তু কেউ যদি বলে ঈদের সময়, সেটা ঈদের দিন হতে পারে, ঈদের পরের দিনও হতে পারে, ঈদের আমেজ যতক্ষণ থাকে তখন তোমাকে অ্যাট ঈদ বলতে হবে। একইভাবে ক্রিসমাস ডে বললে বলতে হবে অন ক্রিসমাস ডে। কিন্তু তোমার মানে শুধু যদি বলি ক্রিসমাস তাহলে বলবো আমরা অ্যাট ক্রিসমাস। অ্যাট ইস্টার, কিন্তু আমরা যদি বলি ইস্টার সানডে তাহলে বলবো অন ইস্টার সানডে। ঠিক আছে, তাহলে আমি বলেছি এক দিন বা বার যদি হয় তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করব। আর শুধুমাত্র যদি তোমার যেটা বুঝাই, সেক্ষেত্রে যদি যে কোনো অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল বুঝাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। এই জন্য কবিতার লাইনটা আমরা কি ব্যবহার করেছি দেখো, দিনের অংশ ভাগে ইন্না বসালে মাথা করবে ভন ভন। ফেস্টিভ্যালে অ্যাড, নম্বরেও অ্যাড। নম্বর মানে কি? সংখ্যা। খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম এই রাস্তার ধারে কোন প্রিপোজিশন মনে আছে কারো? বলো তো, রাস্তার দুই ধারের বাড়িগুলো কোন প্রিপোজিশন কারো মনে আছে? অন, গুড। কিন্তু একটা পয়েন্ট লিখে রাখো, খাতায় লিখে রাখো, যদি বাড়ি নাম্বার উল্লেখ থাকে, বাড়ির নাম্বার উল্লেখ থাকে তাহলে অ্যাড হয়ে যাবে। তাহলে একটা পয়েন্ট লিখে রাখো, যদি বাড়ি নাম্বার উল্লেখ থাকে তাহলে ইংলিশে অ্যাড ব্যবহার করতে হবে। যদি বাড়ি নাম্বার উল্লেখ থাকে, তাহলে কেউ যদি বলে হি লিভস অন চট্টেশ্বরী রোড, ঠিক আছে, কিন্তু যদি বলে হি লিভস গ্যাপ 73 চট্টেশ্বরী রোড তাহলে অন অ্যাড হয়ে যাবে। শুধু রোড নাম্বার, যদি শুধু যদি যদি এরকম বলা থাকে যে এত নাম্বার রোড আর কি, তখন তুমি রোড অন ব্যবহার করবা, তখন অ্যাট না, কারণ রোডটা কোনো পার্টিকুলার মানে পজিশন না। এটা একটা মানে তোমার কি একটা মানে লম্বা রাস্তা, তাই না? তাহলে সেক্ষেত্রে ওইটা হবে না। বাড়ি নাম্বারের ক্ষেত্রে অ্যাড হবে, এটা মনে রাখবা। বাড়ি নাম্বারের ক্ষেত্রে রোড নাম্বার, রোডের নাম নাম্বার মানে ওইটা রোড, রোডের নাম্বার মানে ওইটা রোড, এটা মনে রাখবে। তাহলে যেটা পেলাম আমরা যে তাহলে রোড আর আচ্ছা, সাকিব আল হাসান কত নাম্বার পজিশনে বিশ্বকাপে খেলতে নেমেছিল মনে আছে?
হ্যাঁ 3 নাম্বার পজিশনে দেখো, যখন সে নামতো, খেলায় নামতো, তখন লেখা উঠতো ইন অ্যাট 3। এই লেখাটা কি কেউ খেয়াল করেছো? সাকিব আল হাসান যখন মাঠে লেখা উঠতো, তখন তার ছবির পাশে লেখা উঠতো ইন অ্যাট 3। তাহলে দেখো ওই যে নাম্বার, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ওই নাম্বারটার ক্ষেত্রে তোমার কি ব্যবহার করতে হচ্ছে? ওকে, হ্যাঁ 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 হতে পারে, কে বলেছে, হতে পারে অবশ্যই। ইন হচ্ছে সে মাঠে প্রবেশ, ঠিক আছে। ইন হচ্ছে ইন অ্যাট 3, মানে হচ্ছে প্রবেশ 3 নাম্বার পজিশনে। ওটা হচ্ছে মাঠে আসলো, সে কেম ইন আর কি, মাঠে প্রবেশ করলো। আর কত নম্বর পজিশন, তার আগে হচ্ছে অ্যাট। ওকে, আচ্ছা এরপরে আসো তাহলে, আরো আছে আমাদের। এরপরে দেখো, ফেস্টিভ্যাল অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে, এইভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। আজকে আমরা এই কয়টা এইটুকুই রাখবো। তাহলে উইথ হয় বস্তুতে, আজকে থেকে মনে রাখবা, কোনো কিছু দ্বারা যদি সেটা বস্তু হয়, ব্যক্তির ক্ষেত্রে হবে বাই। যেমন মনে করো আমি একটা জিনিস বললাম, দিস ইজ, যেমন আমরা সহজ কথা, দিস ইজ মেড বাই মি, দিস ইজ মেড বাই মি, ঠিক আছে, দিস ইজ মেড বাই মি, দিস ইজ মেড বাই মি। কিন্তু এটা আমার দ্বারা তৈরি আর কি, দিস ইজ মেড বাই মি। কিন্তু দা, মনে করো একটা পাখি মোল্লা মনে করো, দ্য বার্ড ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, ঠিক আছে। তাহলে আমরা কি শিখবো, খেয়াল করে দেখো, আমরা মৌলিক ব্যবহারটা পারি কিনা এটা খেয়াল করতে হবে। বুঝতে পেরেছো? এটা কি বস্তু না, বলো তো, এটা কি বস্তু না? এটা কি বস্তু না বলো তো? দিস ইজ, দ্য বার্ড ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, একটা লাঠি দ্বারা, এটা কি বস্তু না? তাই বস্তু দ্বারা হলে কি হবে, উইথ এ স্টিক, লাঠি দ্বারা বস্তু এটা। এমনকি তোমাকে যদি স্যার ডাস্টার দিয়ে মারে, তাহলে সেটাও কি হয়ে যাবে, বস্তু হয়ে যাবে। কিন্তু একই জিনিস যদি আমি বলতাম দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই মি, তাহলে আবার কিন্তু আমার মি হয়ে যেত, বাই হিম, বাই দেম। তবে এবার দুইটা আলাদা লিখে রাখো, যে দুইটা ব্যতিক্রম জিনিস পরীক্ষা আসবে, এটা একটু লিখে রাখো, ইন ইনক, কালি দ্বারা, ইন ইনক, ইন পেন্সিল, ইন ইনক, ইন পেন্সিল। কিন্তু উইথ এ পেন্সিলও বলা যাবে, তখন আর্টিকেল থাকবে, দেখো তখন আর্টিকেল আছে। আর উইথ এ পেন তো আগেই বলেছি, উইথ এ পেন, উইথ এ পিস্তল, ওগুলো ঠিক আছে। তাহলে কালি দ্বারা আমরা কি দিব, ইন ইনক, কালি দ্বারা ইন ইনক, ইন পেন্সিল, উইথ এ পেন্সিল, উইথ এ পেন। দেখো এই কয়টা বিষয় বুঝছো কিনা দেখো। তারপরে ঘড়িতে কটা বাজে, এটা ইংলিশে কি হয় জানো? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ?
What is the time by what is the time by your watch? What is the time by your watch? তোমার ঘড়িতে কয়টা বাজে? What is the time by your watch? তাহলে এটুকুতে কোনো কনফিউশন আছে কিনা একটু দেখো। এই কটা পয়েন্টে কারো কোনো কনফিউশন আছে কিনা দেখে নাও একটু। ওকে, তাহলে এবার আবার একটু আগের ইয়েতে যাচ্ছি আমরা, আরো কিছু পড়া আছে আমাদের, আগের পয়েন্টে চলে যাই। ওইটা আজকে পড়াই নেই, পড়াবো, এটা পড়ালে বুঝতে পারবা। ওইটা আজকে পড়াই নেই, হ্যাঁ ইয়ে কি বলে শহীদুল ইসলাম, ওটা আগামী দিনের পড়া। আমাদের 2টা ক্লাস তো, ওইটা আগামী দিন আলোচনা করব, তারপরে যদি লাস্টে আবার টাইম পাই ওটা বলে দিব। আচ্ছা, এখানে আরো কিছু প্রিপোজিশন আছে, একটু খেয়াল করো, যেটা আমাদের একটু ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে এই যে আন্ডার, স্থিতি এবং গতি উভয়টাই আন্ডার হয়, এটা একটু মনে রাখবা। মনে রাখবা কোনো যদি এরকম গতি বুঝায় এরকম যাচ্ছে তাহলে নিচ দিয়ে যাচ্ছে তাহলে আন্ডার, আবার নিচে যদি কোনো কিছু থাকে তাহলেও আন্ডার। তাহলে স্থিতি এবং গতি উভয়ের ক্ষেত্রে আন্ডার, স্থিতি এবং গতি উভয়ের ক্ষেত্রে আন্ডার। ঠিক আছে, স্থিতি এবং গতি উভয়ের ক্ষেত্রে আন্ডার। লিখো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, কালকেই তো ক্লাস আছে, কালকেই। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। The cat is going under the table, লিখো the cat is under the table, আবার the cat is going under the table। অ্যাক্রস তো এখনো বলিনি, বলবো অ্যাক্রস এখনো বলিনি, আগে এটা লিখো the cat is under the table, আবার the cat is going under the table। তাহলে the cat is under the table, the cat is going under the table। না, ওটা গ্রুপে পেয়ে যাবা, আগের মতোই গ্রুপে পাবা। ঠিক আছে, হ্যাঁ যদি টেবিলের দিকে দেওয়া হয় তখন 2 দিতে পারবা, যদি টেবিলের দিকে যায় তাহলে 2 দিতে পারবা। এটা হচ্ছে টেবিলের নিচ দিয়ে যখন যাবে তখন আন্ডার, নিচে বসে আছে তাহলেও আন্ডার। আর টেবিলের দিকে যদি যায়, তার গন্তব্যটা যদি নির্দিষ্ট টেবিল হয়, কিছু খাওয়ার জন্য যাচ্ছে সেখানে, তাহলে হতে পারে, অবশ্যই, হোয়াই নট। ঠিক আছে, আর যেটা স্তর সেটা হয়ে যাবে বিলো। এই যে এটা একটু মনে রাখবা, কোনো কিছু নিচে বা স্তর বুঝালে সেটা হয়ে যাবে বিলো। তাহলে যদি স্তর বা লেভেল বুঝায় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে বিলো। হ্যাঁ, বিনেতটা অনেকটাই আন্ডারনেথ বিনেথ এগুলো প্রায় কাছাকাছি ব্যবহার, ওগুলোর ব্যবহার কাছাকাছি আর কি। হ্যাঁ, ওগুলো আন্ডারনেথ বিনেথ ওগুলো সবগুলোই খুবই ইয়ের ব্যবহার আর কি, খুব কাছের ব্যবহার আর কি।
ফর্মালটাই তোমার পরীক্ষায় বেশি আসবে, মানে ওগুলো সাধারণত আসে না, সাধারণত কবিতায় আমরা বেশি ব্যবহার করি, বিনেত আন্ডারনেত এগুলো কবিতা লেখা এগুলোতে ব্যবহার করি, বাট মূল ফর্মাল ল্যাঙ্গুয়েজে সাধারণত মোস্ট অফ দ্য পিপল ইউজ আন্ডার বিলো এগুলো। তাহলে স্তর বোঝালে সেক্ষেত্রে কি হয়ে যাবে, বিলো। ঠিক আছে, যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, মোস্ট অফ দ্য পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন, তাহলে এটা একটা লেভেল আছে, দারিদ্রতা, তাহলে একটা লেভেল আছে, স্তর আছে, তাহলে বিলো হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট আগেই বলে দিয়েছি তো, আগে সবার আগে 200টা পড়তে হবে। ওই যে তোমাদের যে প্রিপোজিশনের একটা ছোট্ট বই যারা অফিস থেকে নিয়েছো, ওই বইয়ের মধ্যেও আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা গল্পের ছন্দে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই বইতে 200টা প্রিপোজিশন আছে। 200 ম্যাজিক রুলস যারা কিনেছো, এখানে 200টা প্রিপোজিশন আছে। ঠিক আছে, তারপরে আবার ইয়েতেও দিয়েছি আর কি, কি আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, পেজ আছে, সেখানেও আমরা শেয়ার করেছি। ওই 200টা সবার আগে পড়বা, যদি টাইম পাও তারপরে বাকি আরো বাড়তি 2-1টা পড়তে পারো, বাট সবার আগে ওই কাজটা করতে হবে, কারণ 90% প্রশ্ন ওখান থেকে আসে। এটা তো অনেক আগের কথা, দেখবা ওখানে আছে। আর না হলে অফিস থেকে যদি বইটা না পাও, এই যে প্রশ্ন নিতে আসবে যখন, তখন বাকিগুলো নিতে পারবা। ঠিক আছে, বাকিগুলো নিতে পারবে। তাহলে আন্ডার, তাহলে আমরা যদি স্তর বোঝায়, তাহলে মনে করো যে যে অনেক সময় দেখবে যে এই কোথাও সাইন করার সময়, বিশেষ করে ব্যাংকে, তাহলে লেখা থাকে অ্যাবাভ দ্য লাইন, বিলো দ্য লাইন। তাহলে বিলো দ্য লাইন মানে কি, লাইনের নিচে, স্তর। আর উপরে হলে অ্যাবাভ দ্য লাইন। ঠিক আছে, অ্যাবাভ দ্য লাইন হয়ে যাবে। না, শুধু কমন মিস্টেক্স হলে হবে না, কারণ কমন মিস্টেক অল্প কয়েকটা আছে, এই 10-15টা 20টা এরকম আছে, বেশি প্রিপোজিশন নাই ওখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে বিলো ওই ওই বিষয়টা মাথায় রাখতে হবে তোমার আর কি। তাহলে তোমার অ্যাবাভ দা, ওই উপরে হলে অ্যাবাভ হয়, হায়ার দেন হলে অ্যাবাভ হবে, লোয়ার দেন হলে, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করব আমরা, বিলো ব্যবহার করব। না, আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নাই, যদি সময় পাও একবার রিডিং পড়ে যাবা যে কোনো রুলস তোমার পরিচিত আছে কিনা। ঠিক আছে, আলাদাভাবে যদি সময় পাও, যদি পরীক্ষা আরো পিছিয়ে যায়, সেক্ষেত্রে কমন মিস্টেক্স নিয়ে তোমাদের আলাদা ক্লাস নিব, কমন মিস্টেক্স নিয়ে কথা বলবো আলাদা। আর যদি না দ্রুত হয়ে যায়, তাহলে জাস্ট তুমি একবার করে রিডিং যদি পড়ো, তাহলে কাজ হয়ে যাবে। কারণ এই যা পড়াচ্ছি এগুলোর মধ্যেই কমন মিস্টেক্স আছে। কমন মিস্টেক্স তো আলাদা কোনো টপিক না, আলাদাভাবে কোনো কিছু দরকার নেই, বাট কমন জিনিস ডাকতে হবে। যেমন পরীক্ষায় আসবে সাম ইনফরমেশনস, তো ভুলটা কি, ইনফরমেশনস, তাহলে এস দেয়া যাবে না, কারণ ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আন্ডার হচ্ছে একটা বিড়াল মনে করো টেবিলের নিচে বসে আছে, তাহলে আমরা কি দিব, যা ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। কোনো কিছু নিচে যদি থাকে তাহলেও আন্ডার, অর্থাৎ নিচে যদি স্থিতিশীলতা বোঝায় তাহলেও আন্ডার, গতিশীলতা বোঝাতেও আন্ডার। কোনো কিছু নিচে, এটা স্থিতি এবং গতি উভয়ের ক্ষেত্রে তোমার আন্ডার হয়ে যাবে। সেটা রেজাল্টের পরে বোঝা যাবে, রেজাল্ট যেদিন দিবে তার খুব দ্রুত রেজাল্টের পরে একটা অনুমান করা যাবে কখন পরীক্ষা হবে। এটা প্রাইমারি অনুমান। সেকেন্ডারি অনুমান হচ্ছে স্কুল কলেজ যদি খুলে দেয় তাহলে পরীক্ষা হয়ে যাবে, কিন্তু মনে রাখবা যদি এটা না খুলে, তাহলে মনে করো অবশ্যই এটা দেরি হবে। ওকে, তাহলে এই দুটো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো হচ্ছে ওই যে যেটা অনেকে বুঝো নাই, বললা কি অ্যাক্রোস আর ওভার, এটা আমি আবার একটু সরিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে এবার। হ্যাঁ, এই যে যদি কোনো কিছু আহ, এই যে এটা দেখো, এটা দুইটাই হতে পারে, অ্যাক্রস এবং থ্রো দুইটাই হতে পারে, যেটাকে আড়াআড়ি বলি আমরা। কিন্তু মনে রাখবা, যদি কোনো বাধা থাকে, যদি কোনো বাধা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে থ্রু, আর বাধা না থাকলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্রস। না, স্বাভাবিক না হলে দেরি হবে, স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক না হলে গভর্নমেন্ট অ্যালাউ করবে না, দেরি হবে। তাহলে অ্যাক্রস আগে পড়ো, পরে ওগুলো পরে বলতে পারবা, ওগুলো কথা আগে ভালো করে পড়াশোনা করো, বাকিটা পরীক্ষা যখন চাঁদ উঠলে সবাই দেখতে পারবে, সূর্য উঠলে সবাই দেখতে পারবে। আচ্ছা বলবো পরে।
আগে অ্যাক্রস, তাহলে আমরা কি পাচ্ছি, যেখানে বাধা আছে সেটা থ্রু, আর বাধা না থাকলে অ্যাক্রস। আমরা সহজ কথা বুঝিয়ে দেই, খোলা মাঠ, তাহলে হবে অ্যাক্রস দ্য ফিল্ড। খোলা মাঠ, অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস দ্য ডেজার্ট, মরুভূমি। রাস্তা পার হয় ইংরেজিতে অ্যাক্রস হয়, কারণ মানুষ যেদিকে খুশি পার হচ্ছে। তাহলে অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রিভার, এগুলো ক্ষেত্রে অ্যাক্রস হয়। অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস দ্য ডেজার্ট, খোলা মাঠ। কিন্তু যেখানে বাধা আছে সেটা থ্রু হবে, যেমন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছ, তাহলে তুমি যেদিকে খুশি যেতে পারবে না, যেদিকে খুশি যেতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে থ্রু ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু থ্রো না, অনেকে থ্রো উচ্চারণ, থ্রো মানে নিক্ষেপ করা, থ্রু। ঠিক আছে, তার মানে যদি বাধা থাকে তাহলে সেক্ষেত্রে জিগজ্যাগ কোনো সমস্যা নেই, পার হলে সমস্যা নেই, দ্যাট ইজ অলসো অ্যাক্রস, অ্যাক্রস দ্য রোড, কারণ ওইটা সামনে তো তোমার কোনো বাধা নেই। তাহলে যেটা আর মানুষ একদম ওইটা মেপেই যায় না, সো দ্যাট ইজ অ্যাক্রস, রাস্তা পার হয় এই জন্য অ্যাক্রস ব্যবহার করা হয়। আর যেটার বাইরে তুমি যেতে পারবে না, যেমন টানেল যদি হয়, সেটা যদি তোমার টানেল হয়, টানেলের ভিতর দিয়ে যাচ্ছ, এই যে কর্ণফুলী টানেল হচ্ছে, বা ওই যে অনেক সময় পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন যায়, ওই টানেল করে দেওয়া আছে, তার মধ্যে দিয়ে যায়, দ্যাট ইজ থ্রু, সেখানে বাধা আছে, থ্রু। তুমি ঘরের মধ্যে আছো, এখন জানালা দিয়ে বের হয়ে যাবা, বা দরজা দিয়ে বের হবা, কথা কথা জানালা, নির্মাণাধীন ভবন, তুমি জানালা দিয়ে ঢুকলা, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, থ্রু হবে। ঠিক আছে, একটা বিড়াল জানালা দিয়ে লাফ দিল, ক্যাট জাম্পড থ্রু দ্য উইন্ডো, সেগুলো ক্ষেত্রে থ্রু হয়ে যাবে, কারণ তোমার বাধা আছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটাও বাধা আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, থ্রু আর কি। কিন্তু যেখানে কোনো বাধা নেই, খোলা জায়গা, সেগুলো হচ্ছে অ্যাক্রস। আমি সহজ বুঝাই যে অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস দ্য ডেজার্ট, খোলা জায়গা সামনে। এমনকি তোমার সামনে একটা এমনিতে তোমার মানে ঘর যদি এরকম খোলা হয়, তুমি বুঝাতে চাও যেদিকে খুশি যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করতে পারবে। কিন্তু থ্রু হচ্ছে যেখানে কি আছে থাকে, তোমার বাধা থাকবে, থ্রু। ঠিক আছে, তাহলে একটা তোমার তুমি যেদিকে খুশি যেতে পারবে না, যেমন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার যেদিকে খুশি যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করবা, ডেফিনেটলি তোমাকে থ্রু ব্যবহার করতে হবে। আর যেখানে যেদিকে খুশি যেতে পারবে, সেক্ষেত্রে তুমি অ্যাক্রস ব্যবহার করবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে মূল পার্থক্য। এই জন্য দেখবা কবিতার প্রিপজিশনের যে কবিতাটি, সেই কবিতার মধ্যে এখানে লাইনটা দেয়া আছে, এই লাইনটা দেয়া আছে, পরে একটু পড়ে নিবা, এই লাইনটা দেখবা দেয়া আছে। আর একজন অফ বলো, অফ মানে তুমি যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সুইচ অন অফ বলি না, অন মানে সংযোগ, আর অফ মানে যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তুমি যেখান থেকে পড়ে গেলা, কোন একটা ধরে নাও একটা ওয়ালের উপর বসে আছো, পড়ে গেলা, তাহলে ওটা অফ, ও ডবল এফ। আর যেখানে পড়বে সেটা অন টু, সংযোগটা যেখানে ঘটবে সেটা অন টু। অফ দ্য ট্রি বলেছি, হ্যাঁ অফ দ্য ট্রি বলেছি, আমি গাছ থেকে আমি পড়ে গিয়েছি, এই জন্য অফ দ্য ট্রি বলেছি, যে তোমাদের বোঝার সুবিধার্থে। তো এটা না বোঝার কিছু নেই, যেখান থেকে তুমি পড়ে যাবা, বিচ্ছিন্ন হবা। তাল গাছে উঠেছো, এই যে এখন খেজুর গাছে উঠেছো, খেজুর গাছ থেকে পড়ে গেলা, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, অফ, অফ দ্য ট্রি। আচ্ছা, তাহলে এটা ব্যবহার আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আরো কিছু আছে। এই যে আমি এখানে একটা উদাহরণ লিখেছিলাম, হি লিভস অন জাকির হোসেন রোড, কিন্তু হি লিভস অ্যাট 75 জাকির হোসেন রোড। এই যে দেখো, এটা লিখে দিয়েছিলাম 75 জাকির হোসেন রোড, তাহলে শুধু জাকির হোসেন রোড বললে অন, বাড়ির নাম্বার উল্লেখ থাকলে হচ্ছে অ্যাট। আর ফর এবং সিন্স এর ব্যবহারটা যেটা, এটা একটু মাথায় রাখতে হবে আজকে থেকে। যেটা মনে করো যেখান থেকে শুরু, যেমন আমি তোমাদেরকে 6:25 থেকে ক্লাস নিচ্ছি বা 6টা থেকে ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে সিন্স, এটা হচ্ছে সিন্স। যে পয়েন্টটা থেকে ঘটনাটা শুরু, যে পয়েন্টটা থেকে ঘটনাটা শুরু। আর এটার বাংলা অর্থ কি জানো, থেকে বা হতে। এটার বাংলা অর্থটা লিখে নিবা, থেকে বা হতে। এটার বাংলা অর্থটা তোমরা লিখে নিবা, থেকে বা হতে। তাহলে সিন্সের বাংলা হচ্ছে থেকে বা হতে। আর যে পয়েন্টটা থেকে শুরু, শুক্রবার থেকে, গত শুক্রবার থেকে, আমি বলতে যদি বলা বলা হয় যে জন্ম থেকে, ঠিক আছে, জন্ম থেকে, তারপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সিন্স মর্নিং, মানে জাস্ট পয়েন্টটা বুঝাবে, বাংলা অর্থ থেকে বা হতে হবে। আর ফর হচ্ছে, ধরে নাও এটা একটা টাইম, যেমন আমি এখন মেপে বললাম যে 6টা থেকে এখন বাজে হচ্ছে 6:27, 1.5 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে ফর। এই যে মেপে বললাম এটা, আর 1.5 ঘন্টা ধরে হয় কি হবে, এখন পর্যন্ত 1.5 ঘন্টা, 1 ঘন্টা 27 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, এটা ফর। তার মানে শুরু এবং শেষ মেপে যে টাইমটা হবে, সেটা হবে ফর। আর ফরের বাংলাটা একটু লিখে নিবা, ফরের বাংলাটা আমি বলেছি ধরে বা যাবত। ফরের বাংলাটা হচ্ছে ধরে বা যাবত। ফরের বাংলাটা হচ্ছে ধরে অথবা যাবত। ফরের বাংলা হচ্ছে ধরে অথবা যাবত। কিন্তু সিন্সের বাংলা হচ্ছে হতে বা থেকে। সিন্সের বাংলা হচ্ছে হতে বা থেকে।
ঠিক আছে, দেখো এইটুকুতে কনফিউশন আছে কিনা। ফর হচ্ছে শুরু এবং শেষ, যেমন এখন আমি মেপে বললাম ধরো 1 ঘন্টা 28 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তাহলে ফর। না, ওটা তো ভিন্ন জিনিস। জন্যে কারণ, ফরের আরেকটা মিনিং, একই প্রিপোজিশনের অনেকগুলো ব্যবহার থাকতে পারে। ঠিক আছে, ওইটা ফরের আরেকটা মিনিং, ফরের অনেক মিনিংই থাকতে পারে, এটা একটা মিনিং আর কি। হ্যাঁ, শুরু শেষ, এটা ওই যে 3 ঘন্টা ধরে, বাংলা অর্থটা সবসময় মনে রাখবা, এটার বাংলা অর্থ হবে তখন ধরে বা যাবত। এটার বাংলা অর্থ হবে ধরে বা, 3 দিন ধরে জ্বরে ভুগছি, তার মানে আজকে সহ 3 দিন। আরেকদিন হলে বলবো 4 দিন, আরেকদিন হলে বলবো 5 দিন, তার মানে শুরুও বলছি শেষও বলছি। আর আমি শুক্রবার থেকে জ্বরে ভুগছি, আজকে কি বার এটা কিন্তু আমি বলিনি, তাহলে সেক্ষেত্রে সিন্স হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে সিন্স। ঠিক আছে। আচ্ছা, আরেকজন ওই যে ইয়ের কথা জিজ্ঞেস করছিল, ওই লাইনটাও পড়িয়ে ফেলি তাহলে আমাদের আরো যেহেতু 4-5 মিনিট আছে আমাদের হাতে। তাহলে এই যে লাইনটা একটু খেয়াল করে দেখো, এই যে যানবাহনে, পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই, তাই মানে কি বাই। তাহলে কোনো ব্যক্তির দ্বারা বাই হয়, আমরা আগেই শিখেছি। পাশে বোঝাতেও বাই হয়, দেখো অনেকগুলো মিনিং আছে বাইয়ের। বাই মানে দ্বারা, বাই মানে পাশে, অনেক মিনিং আছে না। তাহলে ব্যক্তি দ্বারা, পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই, তাই মানে কি বাই। তাহলে পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই, তাই মানে কি বাই। আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে, দেখো আর্টিকেল দিলে অন হয় যানবাহনের আগে, কিন্তু ইনে কার, দক্ষতায় অদক্ষতায় অ্যাট না বসালে হবে সব ছাড়খাড়। তাহলে আর্টিকেল দিলে অন হয়, মনে রাখবে যে কোনো যানবাহনের আগে বাই, এতে কোনো ভুল নাই। তাহলে সকল যানবাহনের আগে বাই, এতে কোনো ভুল নাই। তাহলে বাই বাস, বাই ট্রেন, ঠিক আছে, এটা হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে সকল যানবাহনের আগে বাই, এতে কোনো ভুল নাই। কিন্তু যদি যানবাহনের আগে আর্টিকেল থাকে, তাহলে আমরা তখন অন ব্যবহার করব, যেমন অন দা বাস, অন দা ট্রেন, অন দা প্লেন, এগুলো অন হয়ে যাবে। তাহলে সকল যানবাহনের আগে বাই, এতে কোনো ভুল নাই। কিন্তু মনে রাখতে হবে, যানবাহনের আগে যদি আর্টিকেল থাকে, তাহলে অন ব্যবহার করা তোমার ফরজ, বাই ব্যবহার করা হারাম হয়ে যাবে। তখন আর বাই ব্যবহার করা যাবে না, তখন আমরা অন ব্যবহার করব। ঠিক আছে, তা এটা মনে রাখবে। আর যদি ব্যক্তিগত হয়, এখানে একটা লাইন আছে দেখো, তাহলে পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনের তাই, তাই মানে কি বাই। আর্টিকেল দিলে অন হয়, এই যে আর্টিকেল দিলে অন হয়, কিন্তু ইন এ কার একটা ব্যতিক্রম আছে, পার্সোনাল ট্রান্সপোর্ট বোঝাতে ইংলিশে ইন এ কার ব্যবহার করতে পারবা, কিন্তু এটা বাদ দিলে তুমি ইন কার বলবা না, তখন বলবা বাইকার, তখন বলবা বাইকার। তাহলে সকল যানবাহনের আগে অন, ওগুলো আসবে, ওইটা এরপরে আমি ওই কথাটা বলবো। তাহলে সকল যানবাহনের আগে বাই, এতে কোনো ভুল নাই। কিন্তু যদি আর্টিকেল থাকে তাহলে অন দিব, পার্সোনাল হলে ইন ব্যবহার করব। আর যেগুলো উপরে উঠে যায়, ঘোড়া, মোটরসাইকেল, মানে সাইকেল, গাধা, যেগুলো উপরে উঠে রাইড করি আমরা, ওগুলো ক্ষেত্রে ইংলিশে অন ব্যবহার করতে হবে। এই জন্য অন বাইক, ঠিক আছে, অন মোটরসাইকেল বা অন মোটর সাইকেল বা মোটর বাইক সমস্যা নেই, বা শুধু বাইক লিখলাম তাও হবে, তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করতে হবে। তাহলে উপরে উঠে যদি রাইড করো, ঘোড়া, মোটরসাইকেল, গাধা, ওগুলো সব অন হয়ে যায় আর কি। ঠিক আছে, কিন্তু তাহলে 4টা প্রিপোজিশন যানবাহনের ক্ষেত্রে, 4টি প্রিপোজিশন। সকল যানবাহনের আগে বাই, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আর্টিকেল থাকে তাহলে অন। পাবলিক ট্রান্সপোর্ট হলে আমরা কি দিয়ে দিব,
অন। পার্সোনাল হলে সেক্ষেত্রে আর্টিকেল থাকলে আমরা দিব ইন এ কার, ইন এ হেলিকপ্টার, ইন এ, যদি মানে তোমার নিজস্ব ভাড়া নিয়েছো, ট্রেনে বলা যাবে ইন এ ট্রেন, কিন্তু সাধারণত ট্রেন তো ভাড়া অর্থে ব্যবহার হয় না, এটা আর কি। আর অন বাইক, যে উপরে উঠে যেগুলো যায়, অন হর্স ব্যাক, ঘোড়া, মোটরসাইকেল, গাধা, ওগুলো ক্ষেত্রে ইংরেজিতে আমরা অন ব্যবহার করব। তাহলে ঝটপট আমি কয়েকটা প্রশ্ন করি, দেখি তোমাদের মনে আছে কিনা, তাহলে বোঝা যাবে আমাদের লেকচারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে বলো তো, যখন আর ইনের আর কিছু ব্যবহার কনফিউশন তোমার মধ্যে থাকতে পারে, সেটা হচ্ছে ওই যে পরের লাইনে যেটা আমি বলেছি, ছোট হলে অ্যাড, বড় হলে ইন কখন হয়, এই পার্থক্য না জানলে মনে থাকবে ভয়। ওই যে দক্ষতা অদক্ষতা অ্যাড না বসালে হবে সব ছারখার। গুড আর ব্যাডের সাথে ইংরেজিতে অ্যাড হয়, গুড আর ব্যাডের সাথে ইংরেজিতে কি হয়, অ্যাড হয়ে যায়। কি হবে তাহলে বলো তো, যে মনে রাখবা, দুটি স্থান থাকলে তোমাদের একটা কনফিউশন হতে পারে। চিটং এর আগে ইন দিবা। যদি আমি বলি আমি বাংলাদেশের চিটং এ থাকি, তাহলে আই লিভ ইন চিটাগং ইন বাংলাদেশ, দুইটাই ইন হয়ে যাবে। আমাদের দেশে ভুল ধারণা, দুটি স্থান থাকলে সবসময় কি হয়ে যায়, তোমার দুটি স্থান থাকলে সবসময় কি হয়ে যায়, বড় স্থানের পূর্বে তোমার ইন, ছোট স্থানের পূর্বে অ্যাড, কথাটি ভুল। যদি চিটং এবং ঢাকা বলি, তাহলে বাংলাদেশ বলি, তাহলে ইন চিটং বলবো, ইন বাংলাদেশ বলবো, এখানে অ্যাড ব্যবহার করা যাবে না, এটা মনে রাখবে। তবে হ্যাঁ, আমি চিটং এর আগ্রাবাদে থাকি, যদি একটা পার্টিকুলার লোকেশনকে ইন্ডিকেট করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চিটাগং, এটা মনে রাখবা। এর বাইরে যা আছে, চিটং মানে শহর থেকে উপর দিকে যা আছে সব ইন হয়ে যাবে, সেটা দুইটা স্থান থাকুক আর তিনটা স্থান থাকুক। এবার দ্বিতীয় কথা, দ্বিতীয় কথাটা হচ্ছে, যদি আমি শুধু আগ্রাবাদ বলি, তাহলে সেক্ষেত্রে ইন হতে পারে, অ্যাড হতে পারে। যদি বলি আই লিভ ইন আগ্রাবাদ, তাহলে আগ্রাবাদ হচ্ছে একটা এরিয়া। আর আমি যদি বলি নাও আই এম ইন আগ্রাবাদ, আগ্রাবাদ একটা এরিয়া। কিন্তু যদি বলি আই লিভ এট আগ্রাবাদ, তাহলে হচ্ছে আগ্রাবাদ একটা পজিশন, লোকেশন, পয়েন্ট। তাহলে একই ব্যক্তি দুই রকম কথা বলতে পারে। সে বলতে, এই তুমি কোথায় এখন, আই এম ইন আগ্রাবাদ, এটা এরিয়াকে ইন্ডিকেট করছে। ওয়ার আর ইউ, বলে আই এম ইন আগ্রাবাদ, কোথায় এটা তোমার জানার দরকার নেই, এটা তোমার জানার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে ইন আগ্রাবাদ। কিন্তু যখন আমি বলবো অ্যাট আগ্রাবাদ, তাহলে এটা আমার একটা নির্দিষ্ট একটা পয়েন্ট বুঝাবে, নির্দিষ্ট একটা লোকেশন বুঝাবে। আশা করি এইটা নিয়ে কখনো সমস্যা হবে না। কিন্তু ঢাকা মানে চিটং এর বাইরে শহর থেকে উপর দিকে সবগুলো কি হয়ে যাবে, তোমার ইন হয়ে যাবে, সেটা দুইটা তিনটা চারটা পাঁচটা যাই থাকুক না কেন ইন হয়ে যাবে। একইভাবে অবশ্যই ইন ব্যবহার করবা, যেটা বললাম। কেউ পরীক্ষায় যদি এরকম আসে, আমি বাংলাদেশের চিটাগং এ থাকি, তাহলে আই লিভ ইন চিটাগং ইন বাংলাদেশ, সঠিকটাই তুমি ব্যবহার করবে। এখন টিচার যদি ভুল জানে, সেটা তো তোমার দায়িত্ব না আর কি, ঠিক আছে, সেটা তো তোমার দায়িত্ব না। তোমার আসলটা জানতে হবে, সেটা হচ্ছে ব্যারন স্টোফেলের বইতে দেখবা, প্রিপোজিশনের যে আমার বইটা আছে, ওখানে দেখবা ব্যারন স্টোফেলের এক্সাম্পল দিয়েছি। বা যারা ব্যারন স্টোফেলের ক্লাস করছো, যারা আজকেও আছে ক্লাস, তাই না, ব্যারন স্টোফেলের ক্লাস আছে রাত 9:30টায়। ব্যারন স্টোফেলের ক্লাসটা তুমি দেখো, তাহলেই বুঝতে পারবা। ব্যারন স্টোফেলের ক্লাসটা করো, তাহলে তুমি মৌলিক বিষয়টা বুঝতে পারবা। হ্যাঁ, রিটেন ক্লাস তো আজকে না, ওই ওটা তো সকালে দিব। আগামী শুক্রবার থেকে শুক্র এবং রবিবার 2 দিনই ক্লাস হবে। নেক্সট ক্লাস রবিবারে। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো, যে আমাদের সঠিকটা শিখতে হবে। ব্যারন স্টোফেলে তাহলে কি দেয়া আছে, ওখানে দেখবা যে আমেরিকা, আমেরিকার আগে ইন দেয়া আছে, স্টেটের আগে ইন দেয়া আছে, শহরের আগে ইন দেয়া আছে। তিনটা স্থান পাশাপাশি আছে, কিন্তু তিনটা স্থানের ক্ষেত্রেই ইন ব্যবহার করা হয়েছে। ওইটা আমাদের মুখস্থ করার জন্য ওই জিনিস সে ছোটবেলায় শিখিয়েছিল, এই আর কিছু না। আচ্ছা, এখানে এবার এই পার্টটা একটু দেখো, তাহলে বুঝতে পারবা। এটা আশা করি বুঝতে পেরেছো। তোমরা কত পর্যন্ত পেয়েছো, প্রশ্ন কত পর্যন্ত পেয়েছিলে?
প্রশ্ন কত পর্যন্ত পেয়েছিলে, এটা একটু তোমরা যা ছবি তুলে নাও, এটা আমি পরে গ্রুপে দিয়ে দিব, বা ছবি তুলে নাও, এটাই ভালো হবে। এটা একটু ছবি তুলে নাও, যে কোনো সময় আসলে হবে। তোমরা প্রশ্ন কত পর্যন্ত পেয়েছো, আরো দু একটা পরীক্ষা পরে এসে নিয়ে যেতে পারবা, বাকিগুলো একসাথে 20 পর্যন্ত নিয়ে যেতে পারবা। যদিও ওইভাবে প্রশ্ন দেই না, পরীক্ষা শেষ হলে দিব। নিয়ে যাবে ওই যে প্রশ্ন পরীক্ষা না দিয়ে আগে দেখে ফেলে, ওই জন্য আর কি মনোযোগ থাকে না। দিতে পারো, তোমার যদি আত্মবিশ্বাস থাকে নিজের প্রতি, প্রশ্নগুলো দেখবা না, পড়ার পরে দেখবা, তাহলে দিয়ে নিতে পারবা, সমস্যা নেই, একবারে এসে নিয়ে যেতে পারবা। আচ্ছা তাহলে এটা ছবি তুলে নাও একটু কষ্ট করে।